মাগো, মা, তুমি এসেছো মা, তুমি এসেছো। একটা ছোট্ট ঝুপড়ির মতন ঘরে বসে ডুকরে টুকরে কথাগুলো বলতে বলতে মেঝেতে মাথা ঠুকলো বুড়িমা। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কৃষ্ণ অপরাজিতা আর ধুতরা ফুল। তেল, চন্দন, অগরু, সিঁদুরে ছয়লাভ হয়ে আছে জায়গাটা। তবে সবচেয়ে অদ্ভুত বিষয়, চালা ঘরের মাঝখান দিয়ে একটা শিকড় বাকড়পূর্ণ গাছ মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। আধুনিক আর প্রাচীনের এক নোংরা আধ্যাত্মিক অথচ গ্রেসফুল সংমিশ্রণ ফুটে উঠেছে যেন এই বাড়িটাকে ঘিরে। বুড়িমা শুকনো গাছের কাণ্ডে হেলান দিয়ে বসে আছে। সেদিন সন্ধে থেকেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। পরিবেশটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। মূল দেওয়ালের সামনে একটা পিতলের ঘট রাখা, তার উপর একটা ডাব, আর ডাবের উপর একটা তেল সিঁদুর লাগানো আধ পোড়া মাছ বসানো। তার সামনে একটা ছোট্ট যজ্ঞকুণ্ড, তার ভিতরে আগুন জ্বলছে ধপধপ করে। তবে আগুনের লালাভ হলদে আলোতে দেওয়ালের উপর একটা নগ্ন নারী মূর্তির কালচে ছায়া ফুটে উঠেছে। তার এলোকেশি চুলের বাহার, উন্মুক্ত বক্ষ যুগল এবং সরু কোমর, এই সব কিছু মিলিয়ে যেন এক জীবন্ত আবেদনময়ী প্রহেলিকা। আশেপাশের বাতাস প্রতিধ্বনিত হয়ে সামনে থেকে একটা ব্যক্তিত্বপূর্ণ মহিলার কণ্ঠ গমগমিয়ে ভেসে এলো। গত 10 দিন ধরে তুই আমাকে ডেকেছিস, না এসে পারলাম না। এবার বল, কেন ডাকলি আমায়? এই জীবনে বিনা দোষে বড় কষ্ট দিলে মা। আমার কি অপরাধ ছিল? আমার হাতে অতগুলো বাচ্চাকে কেন হত্যা করালে? আমার ছেলেকে কেন অল্প বয়সে নিয়ে নিলে? তাদের মৃত্যুর সাথে তোর কোনো সম্পর্ক নেই। সেই নির্ণয় বিধি অনেক আগেই নিয়ে নিয়েছিল। তাদের মৃত্যুই ছিল তাদের অন্তিম সত্য। পার্থিব কষ্ট ভোগের জন্য তারা আসেনি। কিন্তু মানুষ যে আমায় ভুল বুঝছে মা। তাদের কাছে তো আজ আমি ডাইনি। আত্মবিশ্বাস মানুষের একমাত্র সম্বল। নিজের ওপর বিশ্বাস হারাস না। আগে বল, কেন আমার পুজো করতে চাইছিস? তুমি তুমি তো সবই জানো মা। অসীম ক্ষমতার ভান্ডার তুমি। মৃত্যু তোমার পদতলে। স্বয়ং যমরাজ তোমার উপাসক। তুমি আমায় শক্তি দাও মা। জন্ম মৃত্যুকে পরিচালনা করার শক্তি দাও। কিন্তু তুই এই শক্তি দিয়ে কি করবি? শোধ নেব মা, শোধ। আর যারা আমায় একঘরে করে দিয়েছে, যারা আমার বাচ্চাকে মেরেছে, তাদের থেকে শোধ নেব। তাদের কালান্তক মৃত্যু হয়ে দাঁড়াবো তাদেরই সামনে। আমায় কেউ জল দেয় না, পুজোতে ঢুকতে দেয় না। তাই যে সমাজ আমাকে অচ্যুত বলেছে, আমি তারই অধিষ্ঠাত্রী দেবী। তোমাকেই মা বলে জানি। এতেই কি তোর মনের ক্ষুধা আর জ্বালা মিটবে?
ওরা ওরা আমার ছেলেকে পুড়িয়ে মেরেছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমায় ডাইনি অপবাদ দিয়ে নিজেরই গ্রাম থেকে উৎখাত করেছে। হে জ্বালা এত সহজে মিটবে না রে মা, মিটবে না, এত সহজে মিটবে না। কথাগুলো বলতে বলতে বুড়িমা আবারও কাশতে কাশতে মুখ থেকে থুতু সমেত চাপ চাপ রক্ত ফেলল। তারপর একটু ধাতস্থ হয়ে দেখল দেওয়ালের মূর্তিটা একটা মাছ তুলে মুখে ভরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বুড়িমা দেখল ডাবের উপরের কাঁচা মাছের দেহ থেকে রক্ত বেরিয়ে আসছে। মা, মাগো, তুমি আমার পুজোর ভোগ নিলে। জীবনে যতদিন আর বাঁচবো আমি সবার থেকে নিজের শোধ নিয়ে যাব। তুমি তুমি শুধু আমাকে পুজো পদ্ধতি বলে দাও মা, বলে দাও। বেশ, এই যদি তোর ইচ্ছে হয় তাহলে আমি তোকে এই আরাধনার পদ্ধতি বলে দেব। আজ থেকে আগামী 7 দিন ধরে তোকে এই পুজো করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখিস, এক এক দিন করে তোর শরীর থেকে একটু একটু করে জীবনী শক্তি নষ্ট হবে। তার কারণ খোদ আমি তোর শরীরে অধিষ্ঠান করে একটু একটু করে তোর প্রাণকে আমার কাজের জন্য ভোগ হিসেবে নেব। কিন্তু তুই এই পুজো শেষ করতে পারবি তো? তোর এখনই যা অবস্থা দেখছি। আমি আমি সব পারবো মা, সব পারবো। তুমি শুধু বলে দাও কি করতে হবে আমায়, আমাকে যে করতেই হবে। কালব্রতী হ বুড়ি, কালব্রতী হ। তবে একটা কথা মাথায় রাখিস, যদি 7 দিনের এই আরাধনা শেষের আগেই তোর মৃত্যু হয় তাহলে তোর আত্মার সদ্গতি কোনোদিনও হবে না। এই দেহেই পচে পচে থাকতে হবে তোকে। ক্ষুধা তৃষ্ণা গ্রাস করবে তোকে। তাহলে আমি কি তখন আর কখনো মুক্তি পাবো না মা? এই আস্থা পুড়ে চামড়ায় বন্ধ থাকতে হবে আমায়। পুনরায় যদি কেউ তোর হয়ে আমার আরাধনা সম্পন্ন করে তবেই তুই মুক্তি পাবি। বুড়িমা এবারে বেশ কিছু কৃষ্ণ অপরাজিতা এবং ধুত্রা ফুল দেবীর ঘটের পাদদেশে অর্পণ করে বলল, আমি প্রস্তুত মা। কি নাম এই পুজোর? উত্তরে দেবীর মৃদু ঋণঋণে হাসির মতন কণ্ঠটা বৃষ্টিমুখর রাতের আকাশ বাতাস প্রতিধ্বনিত করে ছড়িয়ে পড়ল। তুই জানিস না এই আরাধনার নাম কি? অশুচি আরাধনা। শেষের কথাগুলো বলার সঙ্গে সঙ্গে বুড়িমা পাগলের মতো অট্টহাসি হাসতে হাসতে 2 হাত দিয়ে কৃষ্ণ অপরাজিতা ফুলের ওপর আঘাত করতে থাকল। আর তার সাথে কম্পমান হয়ে উঠল দেবী অশুচির ঋণঋণে অট্টহাসি। আজকেও সন্ধ্যার আকাশ জুড়ে অবিরাম বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে মেঘের দলের ভারী গর্জন অসম পরিস্থিতি তৈরি করছে। বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে বাড়িটার সামনে এসে দাঁড়ালো এক মহিলা। পরনে লাল শাড়ি, টাক মাথা, শাড়ির আঁচল মাথার উপর ঘোমটার মতন করে রাখা। মহিলা দেখল আজ কুঁড়ে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ।
কিন্তু কোনোদিনও তো এমন হয় না। তবে দুবার ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভিতর থেকে ধক করে একটা উটকো পচা গন্ধ বেরিয়ে এলো। হুম, ঘরের মাঝামাঝি জায়গায় পড়ে আছে একটা ছাগলের কাটা মুন্ডু, আর তার চারপাশ ভেসে যাচ্ছে গাঢ় লালচে রক্তের স্রোতে। মরা পচা গন্ধটা সেখান থেকেই ভেসে আসছে। মহিলা ভিতরে ঢুকে দেখল গাছের শিকড়টা আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে বুড়িমার রুগ্ন মৃত প্রায় শরীরটাকে। শরীরের হাড় গিলে অবস্থা, শিরা উপশিরাগুলো শরীর থেকে বাইরে বেরিয়ে এসে গাছের সাথে মিশে গেছে। মাথার চুল আর গাছের ডাল সব মিলে মিশে একাকার হয়ে গেছে। মহিলা নাকে আঁচল চেপে রেখে ভিতরে ঢুকে বলল, এ কি অবস্থা বুড়িমা? কি করেছো গর্ধরের? ছাগল কেটে সারা বাড়ি রক্ত জড়িয়ে ছিটিয়ে কি অবস্থা! তোর তোর তাতে কি রে মুখ পুরি? হ্যাঁ, যা করতে এসেছিস চুপচাপ কর। মহিলা মুখ নিচু করে সাবলীল ভঙ্গিমায় বুড়িমার শরীর থেকে কাঁচা রক্ত, গাছের শিকড়, ডালপালা, পচে যাওয়া পাতা একে একে পরিষ্কার করতে থাকলো। তখনই বুড়িমা নিজের ঘোলাটে চোখ আর কালচে দাঁত তীক্ষ্ণ করে খলখল করে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, আরে, আজ কেউ কেউ মারা গেছে নাকি রে? হ্যাঁ, ওই ইস, ওই সনাতন পাঁজাকে তোমার মনে আছে? কোন সনাতন? মহিলা বেশ কিছু তেল আর সিঁদুর নিয়ে ভালো করে মেখে বুড়ির মুখে লাগাতে লাগাতে বলল, ও মা, এ, এ, হুম, তা তুমি ভুলে গেলে নাকি যার বউয়ের 3টে বাচ্চার দাইমা ছিলে তুমি গো? 3টে বাচ্চাই তো পেট থেকে বেরোনোর সাথে সাথেই মারা গেল। আচ্ছা, তুমি রোজ রোজ এই কেউ মারা গেছে কিনা জানতে চাও কেন বলো তো? আছে আছে, কাজ আছে। কাশতে কাশতে এক দলা রক্ত বুড়িমার মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো আর এসে পড়ল মহিলার হাতের উপর। সে এক রাশ ঘেন্নায় হাত মুছতে মুছতে বলল, দেখ তুরিকা, নিজের পটল তোলার সময় হয়ে এলো তবু বুড়ির স্বাদ মেটে না। কতবার বলেছি আমায় শিখিয়ে দাও। এত টাকা পয়সা নিয়ে স্বর্গে যাবে নাকি গো? অসুচি পুজো দিয়ে টাকা পয়সা পাওয়া যায় না। কতবার বলবো তোকে? কি কি নাম বললে? অসুচি। নামটা মহিলা আজ প্রথম শুনল বুড়িমার মুখে। এই টানা 6 দিন ধরে সে ভাবছিল বুড়ি হয়তো তন্ত্রমন্ত্র করছে বা এই বিশেষ পুজো করছে যার জেরে কিছু অর্থ লাভ হবে, আর তাতে সাহায্য করলে ফাঁকতালে সেও কিছু টাকা পয়সা হাতিয়ে নেবে। এমনিতেই সংসারে যা অভাব অনটন, ফোকটে যেটুকু উপরি আসে আর কি। কিন্তু বুড়ি বারবারই বলতো এই পুজো সে টাকা পয়সার জন্য করছে না, আর পুজোর নামও বলতো না। মহিলাও ভাবতো বুড়ি ভাগ দিতে চায় না বলেই হয়তো মিথ্যে বলছে আর নামও গোপন করে যাচ্ছে। তবে সে একটা জিনিস লক্ষ্য করত, বুড়ি রোজ কেউ মরেছে কিনা এটা জিজ্ঞেস করত না, এর কারণ বুড়ি তাকে জানায়নি। কিন্তু আজ বুড়ির বলার ভঙ্গিমায় একটু অন্যরকম সুরের আভাস পেল সে। আর সব থেকে বড় কথা, এই অসুচি শব্দটা শুনে মহিলা এবারে একটু ভয় পেল। সে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল,
তুমি 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 কি নাম বললে? অসুচি? অসুচি মানে তো বুড়িমা এবারে খলখল করে হাসতে শুরু করল। এই প্রথম মহিলার আশেপাশের চেনা পরিবেশটা বেশ অস্বস্তিকর আর ভয়াবহ লাগছে। লোভের পাল্লার ওজনের থেকে হয়তো এবারে ভয়ের পাল্লায় ধীরে ধীরে বেশি লোহার বাটখারা চেপে গেছে। ছাগলের কাটা মুন্ড থেকে ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো ড্যাব ড্যাব করে তারই দিকে তাকিয়ে রয়েছে। কাস্তে কাস্তে বুড়িমা হাসি থামিয়ে বলল, খারাপ। অসুচি মানে মরা। তোকে তোকে চেলা কাঠ দিয়ে কেউ কখনো মেরেছে? হ্যাঁ? আগুন দিয়ে ঘর জ্বালিয়ে দিয়েছে? হ্যাঁ? বাড়ি ছাড়া করিয়েছে? নিজের ছেলেকে চোখের সামনে পুড়িয়ে মেরেছে? তার মানে এই 6 দিন ধরে এতগুলো লোককে তুমি এই বুড়ি মেরেছে। ডাইনি বুড়ি মেরেছে। আমি 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 ডাইনি বুড়ি। কথাগুলো বলতে বলতে বুড়ি আবার কাশতে শুরু করলো। তবে এবারের কাশি একেবারে মারণ কাশি। নাক মুখ থেকে চাপ চাপ পচে যাওয়া কালো রক্ত ছলকে ছলকে বেরিয়ে এলো। ভয়ের চোটে বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে ছুটে বাইরে বেরিয়ে গেল মহিলা। পিছন থেকে বুড়ির খলখলে শব্দে অট্ট হাসি কানে এলো। বুড়িমা এখনো কাস্তে কাস্তে অট্ট হাসি হাসছে আর চিৎকার করছে। ডাইনি বুড়ি মেরেছে। ডাইনি বুড়ি খালাস কেন রে? ডাইনি বুড়ি তোকে মারবে না রে, মারবে না। বর্তমান বড়বাজারের চিতপুর রোড থেকে সরু গলিতে ঢুকলেই দেখা যায় বড় বড় প্রাচীন অট্টালিকা দাঁড়িয়ে আছে নিজস্ব ভঙ্গিতে। জায়গাটা এলে এক মুহূর্তের জন্য মনে হয় 18 কিংবা 19 শতকের কোনো প্রাচীন সিলুয়েটের উপর দাঁড়িয়ে আছে এই প্রেক্ষাপট। সরু গলি, পুরনো ইটের দেওয়াল, কাঠের সবুজ জানালা, লোহার বারান্দা, ছাদের উপর শ্যাওলা আর বিকেলের পড়ন্ত সূর্যের আলো ছায়া পড়লে অনেকটা মধ্যযুগীয় সিনেমার সেটের মতন লাগে দৃশ্যটা। প্রায় 200 থেকে 300 বছরের পুরনো ঠাকুর দালানগুলো আজও স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে। বড় বড় ঘরবাড়িগুলো তাদের প্রাচীন অলংকার হয়ে যেন দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে শ্যাওলা আর সবুজ তাদের হেরিটেজ সত্তাকে আঘাত করলেও সেগুলোর মধ্যেই নিজস্বতার ছাপ লুকিয়ে রেখেছে তারা। ঠাকুর দালানে রাখা গোবিন্দর মূর্তির সামনে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ গোপাল ভট্টাচার্য। বয়স আন্দাজ 70-এর কাছাকাছি হবে। দীর্ঘকায় চেহারা, মুখ ভর্তি সাদা দাড়ি, লম্বা সাদা চুল পিছনের দিকে খোপা করা, চোখে মুখে একটা পুরনো আভিজাত্য, অথচ শীতলতার ছাপও রয়েছে সেখানে। সারা শরীর জুড়ে অভিজ্ঞতা এবং বয়সের একটা সুস্পষ্ট ছাপ বর্তমান। ওনার পরনের দীর্ঘ কালো বস্ত্র আপাদমস্তক ঢেকে রেখেছে। হাতের কবজিতে আর গলায় রুদ্রাক্ষ পরিহিত।
দালানে রাখা গোবিন্দকে প্রণাম করতেই আরেকটা মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর দোতলা থেকে ভেসে এলো। দাঁড়ান গুরুদেব, আমি আসছি। সে সবে নিচে আসতেই যাচ্ছিল, কিন্তু তাকে ধমক দিয়ে আরেকটা পুরুষালী কণ্ঠ বেরিয়ে এলো। দাঁড়াও অন্তরা। আচ্ছা, তোমায় কতবার বলেছি যে এখন একদম সিঁড়ি ভাঙবে না? ঋষি, সবে আমার 1.5 মাস চলছে, তুমি এখনই এরকম বাড়াবাড়ি কেন করছো? সে 1.5 মাসই হোক বা 1.5 দিন, চুপচাপ খাটে বসো। ভাল লাগে না ছাই। নিচে গুরুদেব দাঁড়িয়ে আছেন, উপরে নিয়ে এসো তাহলে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তাঁদের এই খুনসুটিতে নিচের বৃদ্ধ গোপাল ঠাকুরের মুখে একটা স্তিমিত প্রসন্নতার হাসি ফুটে উঠল। এরপর একজন লম্বা চওড়া গোছের ছেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বয়স আন্দাজ 30-এর কাছাকাছি হবে। সুদর্শন যুবক, কোঁকড়ানো চুলের গোছা আর পরনে ধুতি পাঞ্জাবি। সে এসে গোপাল ঠাকুরের পা স্পর্শ করে প্রণাম করতে গেল, কিন্তু তিনি তাকে থামিয়ে দিলেন। বিকেলের পড়ন্ত সূর্যের আলোটা লালচে হয়ে ওনার হাসি মুখের উপর পড়ছে। গোপাল ঠাকুর তার মাথায় হাত রেখে বললেন, আহা, থাক থাক থাক। তোমায় না কতবার বলেছি যে ঠাকুরের সামনে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। যাই হোক, তোমাদের বাড়ি অনেক দিন ধরেই আসবো আসবো করছি। অন্তরার খবরটা পেয়েছিলাম যখন, মনটা বেশ ভরে উঠেছিল, কিন্তু দেখতে আসার সময় হয়ে ওঠেনি। আরে না, অসুবিধে নেই। আপনাকে তো ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয়। আসুন আসুন, উপরে আসুন। ঋষি ওনাকে নিয়ে দোতলায় আসলো। ঘরগুলো পুরনো আমলের বলে বেশ বড় বড় আকারে। মাঝে মাঝে বড় পালঙ্ক আর মাথার উপর চাটাই ঝোলানো আছে। তবে এখন এসবের আর বিশেষ চল নেই। গোপাল ঠাকুর দেখলেন ভিতরের ঘরে সাক্ষাৎ মা দুর্গা রূপে শ্বেত শাড়ি 8 পৌড়ে করে পরিধান করে দাঁড়িয়ে আছে অন্তরা। কোঁকড়ানো চুলগুলো মাথার দুপাশে ঠিক যেন চিন্ময়ী রূপে কোমর স্পর্শ করেছে। খোপায় একটা বেনি ফুলের মালা, চোখে মায়াবিনী কাজল, নাকে নথ, পদ্মপাপড়ি ন্যাঠোন। সে ঝুঁকে প্রণাম করতে গেল, কিন্তু গোপাল ঠাকুর তাকে থামিয়ে বললেন, আহা, থাক থাক মা, প্রাণের মধ্যে প্রাণ। সৃষ্টির এই অস্বাভাবিক সৃষ্টি কোনো অলৌকিকতার চেয়ে বড় নয় মা। একমাত্র মাতৃরূপেণ হলেই এই শক্তি দেহে ধারণ করা সম্ভব। দেবত্বে উত্তীর্ণ হওয়ার পর আর পা স্পর্শ করার প্রয়োজন হয় না। আমার আশীর্বাদ সব সময় তোমাদের দুজনের সাথে আছে। তো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা একটু বিশেষ ব্যস্ত ছিলে। আমি কি ভুল সময়ে এসে পড়লাম? না, তেমন কিছু নয়। আসলে আজ আমার 2য় বিবাহবার্ষিকী, তো তাই একটু আর কি। এ বাবা, তাহলে তো আমি ভুল সময়েই এসে পড়েছি। একদম না গুরুদেব, আপনি বসুন, একটু মিষ্টি খেয়ে তারপরই যাবেন। আপনি আসবেন আগে থেকে জানা থাকলে না হয় আরো কিছু ব্যবস্থা করতে পারতাম। আরে বাবা, তোমরা আমার জন্য এত ব্যস্ত হইও না। এত এত খাতির যত্নে বড় অস্বস্তি হয় মা। আমি মাটির মানুষ, তাই শেখরের সাথে জুড়ে থাকতেই পছন্দ করি। কিন্তু কে কার কথা শুনে। ঋষি ঠিক কিছু মিষ্টি আনতে চলে গেল। এদিকে অন্তরা গুরুদেবকে বসিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, আপনি তো অনেক রকম তন্ত্র মন্ত্র এসব নিয়ে চর্চা করেছেন। জীবনে তো আপনার অনেক অদ্ভুত অভিজ্ঞতাও হয়েছে। আপনি কি বলতে পারেন যে আমার ভবিষ্যৎ কি? মানে আমার সন্তান, সে ছেলে হোক কি মেয়ে হোক, সে সুস্থ হবে কিনা? আমার কোনো কমপ্লিকেশন আসবে কিনা? সে বলতে পারি, তবে ছেলে হবে নাকি মেয়ে সেটা কিন্তু আমি বলবো না। যে কাজ আইনত অপরাধ, সেই কাজ আমি করব না। না, ও সব আমি জানতেও চাই না।
আমি শুধু জানতে চাই আমরা সবাই সুস্থ থাকবো কিনা। আগের সন্তান তো পেটে থাকতেই মিসক্যারেজ হয়ে গেল। তারপর থেকে বড় ভয় করে গুরুদেব। যদি কপালে খুব খারাপ কিছু থাকে তাহলে দয়া করে বলবেন না। অত সহ্য করার মতো ক্ষমতা সত্যি বলতে আমার নেই। গোপাল ঠাকুর আর কোনো উত্তর না দিয়ে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন অন্তরার দুই চোখের মাঝের অংশে। গোপাল ঠাকুরের চোখের সামনে এক রাশ তান্ত্রিক সূক্ষ্ম জটিলতার ইকিরমিকির কাটাকুটি খেলে গেল। তার মধ্যে দিয়ে ভেসে উঠল অসংখ্য চিত্র। যদিও সে চিত্র ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখা পর্যন্তই সীমিত থাকা সম্ভব। তাকে বদলানোর ক্ষমতা হয়তো স্বয়ং ঈশ্বরেরও নেই। অন্তরার মুখের উপর অসংখ্য কাটাকুটি। একটু একটু করে তার প্রতিটা ভাগ্যরেখা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এক একটা পাতা যেন উল্টে পাল্টে দেখতে লাগলেন তিনি। অন্তরার মাথার লাল সিঁদুরটা একটু একটু করে কালচে হয়ে আসতে দেখলেন। একটা ধূসর ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে হাওয়ায় উধাও হয়ে গেল। ওনার হাতটা বজ্রভঙ্গিতে মুষ্ঠ হয়ে এলো। জিনিসটা অন্তরা লক্ষ্য করেনি। একটু একটু করে নিজেকে পুনরায় ধাতস্থ করে আনলেন গোপাল ঠাকুর। একটু পর ওনার দৃষ্টি আবার আগের মতন স্বাভাবিক হয়ে এলো। চোখ খুলে দেখলেন অন্তরা একরকম উদ্গ্রীব হয়ে জানার জন্য বসে আছে। তিনি কি দেখলেন সেটা তিনি অন্তরাকে সরাসরি বললেন না, তবে সমস্ত ঘটনার উপসংহার হিসেবে বললেন, তুমি আর তোমার সন্তান দুজনেই সুস্থ স্বাভাবিক থাকবে। আজ থেকে 1 বছর পর তোমরা হাসি মুখে জীবন কাটাবে। ওহ, উফ, যাক বাবা, ভগবান এতদিনে একটু মুখ তুলে তাকিয়েছেন। অন্তরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দুবার ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করল। কিন্তু এদিকে গোপাল ঠাকুরের মনের ভিতর খচখচানি কিছুতেই দূর হচ্ছে না। কোনোভাবে কি এর প্রতিকার করা সম্ভব নয়? ওনার চোখ ছলছল করে উঠল, কিন্তু অন্তরার চোখের আড়ালে সেটা মুছে দিয়েই ওনার নজর পড়ল ঘরের দেওয়ালে টাঙানো হাতের কারুকার্য করা বিভিন্ন শৌখিন জিনিসের উপর। কোনোটা মা দুর্গার মুখ, কোথাও পুরুলিয়ার ছৌ নৃত্যের সময় ব্যবহৃত মুখোশের আদল, কোথাও মোমদানি, কোথাও রাতের প্রদীপ জ্বালানির দানি, উপরের দেওয়ালে ছোটখাটো ঝাড়বাতি, এই সবই ওনার নজরে পড়ল। তিনি উঠে গিয়ে জিনিসগুলোর উপর হাত দিয়ে স্পর্শ করে জিজ্ঞেস করলেন, এসব জিনিস তুমি কোথায় পেলে মা? এগুলো তো হ্যান্ডমেড ক্রাফট। সোশ্যাল নেটওয়ার্কে একটা পেজ আছে মিমিজ হ্যান্ডি বলে, ওখান থেকে দেখেছিলাম মিমি নামে একটা মেয়ে এগুলো বানায়। আমার তো দেখেই ভীষণ পছন্দ হয়েছে, তাই কিনেও ফেলেছি। আমাদের এইরকম পুরনো বনেদি বাড়িতে হাতের কাজ করা এইসব জিনিসই তো ভালো মানায়। সেটা তুমি ভুল কিছু বলনি। তুমি কি এখন থেকে তাহলে আর বাইরে বেরোচ্ছ না? যে ঋষি বেরোতে দিচ্ছে না। অন্তরা মুখ কাচুমাচু করে খাট থেকে নেমে সন্তানের ন্যায় পিতার নিকট বায়না করার মতন বলল, নিজেকে না সেই মহান বিপ্লবীদের শেষ জীবনের মতো ঘরবন্দি বলে মনে হচ্ছে। সারাক্ষণ একটা নজরদারির মধ্যে রয়েছি। বাইরের কোনো খাবার খেতে দেয় না, কোথাও নিয়ে যায় না। আপনি একটু বলুন না গুরুদেব, আজকে ওই যে আহরিটলাতে মেলা হচ্ছে, ওখানে আমাকে একটু নিয়ে যেতে বলুন না। আপনি বললে ও নিশ্চয়ই শুনবে। কিন্তু মা, তোমার তো এখন একটু সাবধানে থাকা উচিত। তা বলে এত সাবধানে থাকতেও আমার ইচ্ছে করছে না। বাড়ির মধ্যে আর কতক্ষণ ভালো লাগে বলুন? আপনি দয়া করে ওকে একটু বলুন না, যেন যেন একটু মাঝে মাঝে অন্তত ছাড় দেয় এই বাঁধন থেকে। কি গুরুদেবের কাছে আমার নালিশ করা হচ্ছে বুঝি? বাইরে থেকে আমি সব শুনতে পেয়েছি।
ইতিমধ্যে ঋষি একটা কাঁচের প্লেটে 6টা মিষ্টি আর এক গ্লাস জল নিয়ে এসে প্রবেশ করল। গোপাল ঠাকুর কেবল একটা মিষ্টি তুলে নিয়ে সামান্য মুখে দিয়ে বললেন, না হে, তোমার বড় অন্যায়। নিজের স্ত্রীর মন এই সময় সর্বক্ষণ ভালো রাখার চেষ্টা করবে। নজরদারি আর খেয়াল রাখার মধ্যে একটা সুতোর ন্যায় পার্থক্য আছে, তোমায় সেটা বুঝতে হবে। আজ তোমাদের বিবাহ বার্ষিকী বলে কথা। অন্তরা বলছে যখন আহিরি টলার মেলাতে ঘুরিয়ে নিয়ে এসো। কথাটা শুনে ঋষি মৃদু হেসে নিজের স্ত্রীর পিছনে এসে দাঁড়াল। মুখটা কাচুমাচু করে বেশ ক্ষীণ কণ্ঠে বলল, আসলে গুরুদেব, ওই আগের বাচ্চাটা তো শেষ মুহূর্তে এসে ওইভাবে মারা গেল। সেজন্যই এবারে আর কি কোনো রিস্ক নিতে চাইছি না। তুমি অত চিন্তা করো না তো। গুরুদেব তো বলেছেন এবারে বাচ্চা আর মা দুজনেই সুস্থ থাকবে। আর গুরুদেবের কথা কখনো মিথ্যা হয় না। প্লিজ প্লিজ নিয়ে চলো না গো, আজকের দিনটা প্লিজ, প্রমিস প্রমিস, আর কখনো বায়না করবো না। অন্তরার কথা শুনে গোপাল ঠাকুরের মনটা আবার হু হু করে উঠল। মুখের হাসিটা মুহূর্তে উধাও হয়ে গেল। তিনি অন্তরার মাথায় হাত রেখে একটা মৃদু হাসি হেসে ঋষিকে একটু বাইরে ডাকলেন আলাদা করে কথা বলার জন্য। ঋষি বাইরে এসে গুরুদেবের মুখ দেখে বুঝতে পারল কিছু একটা গুরুতর বিষয় তিনি বলতে চলেছেন। গোপাল ঠাকুর একটু আমতা আমতা করে বললেন, দেখো ঋষি, এ কথা সত্য যে তোমার স্ত্রী আর সন্তান দুজনেই অক্ষত এবং সুস্থ অবস্থায় দীর্ঘ জীবন অতিবাহিত করবে। কিন্তু আমি তার ভাগ্যরেখা এবং জীবনের ভবচক্র পর্যবেক্ষণ করে দেখলাম, আগামী কয়েকদিনের মাথায় তার জীবনে একটা কালো দাগ আছে, যা প্রায় তার জীবন মরণ অবস্থায় গিয়ে দাঁড়াবে। কিন্তু তার নিয়তি বলছে সে সেই কালো দাগ অতিক্রম করে বেরিয়ে আসবে ঠিকই। তবে আমি যে কোনো জিনিস শোনার জন্য প্রস্তুত, গুরুদেব। আপনি ইতস্তত না করে খুলে বলুন আমাকে। তাকে এক চূড়ান্ত বিয়োগ বেদনা বুকে নিয়ে আজীবন কাটাতে হবে। সেই যন্ত্রণা সে কতটা সহ্য করতে পারবে সেটা আমার জানার অতীত। আচ্ছা, বলছি যে কোনো মতে কি একে ঠেকানো যায় না, গুরুদেব? যদুবংশ ধ্বংস হবে জেনেও স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে আটকাতে পারেননি। দ্বারকা নগরী সলিল সমাধিস্থ হয়েছিল। সবই নিয়তি বাবা, সবই নিয়তি। যাকে স্বয়ং ভগবান ঠেকাতে পারেন না, তাকে আমরা সাধারণ মনুষ্য কি করে আটকাবো? যা বিধিলিপিতে আছে সেটাই হবে। তবে আমার আশীর্বাদও তোমাদের দুজনের উপর সব সময় আছে। গোপাল ঠাকুর ঋষির মাথায় হাত রেখে চলেই আসছিলেন। এমন সময় ঋষি পিছন থেকে ওনাকে ডেকে জিজ্ঞেস করল, গুরুদেব, আপনাকে একটা কথা বলা হয়নি। আমি যতদিন থাকবো অন্তরার খেয়াল রাখবো, গুরুদেব। ওকে ভালো রাখার জন্য যদি আমার নিজের প্রাণটাও দিতে হয় তাহলেও আমি রাজি আছি। আর আমি যে কথাগুলো বললাম আমি সত্যি মিন করে বললাম। গোপাল ঠাকুরের চোখ ছলছল করে উঠল। এইটুকু ছেলে, তাও কি অসামান্য দায়বদ্ধতার আর পরিপক্কতার লক্ষণ রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলেছে তার। স্ত্রীকে আগলে রাখা, তার ভালো মন্দ খেয়াল করা, এক কথায় একজন আদর্শ স্বামীর যা যা কর্তব্য করণীয় সেগুলো সে অতীব দক্ষতার সাথে পালন করছে। নিজেকে একটু ধাতস্থ করে গোপাল ঠাকুর নিজের ঝোলা থেকে একটা লাল সুতো প্রথমে বের করে আনলেন। সেটা ঋষির হাতে ধরিয়ে দিয়ে শেষের কথাটুকু বলেই
সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলেন। এই সুতোটা রাখো, এতে বন্ধনী মন্ত্র করা আছে। আমার মন বলছে এটা আগামী দিনে তোমাদের কাজে লাগবে। কোনো অসুবিধা হলে আমার কুমোরটুলি ঠিকানায় খবর দিও, কেমন? গোপাল ঠাকুর চলে যাচ্ছেন। ঋষি উপরে সবুজ গ্রিল ঘেরা বারান্দা দিয়ে দেখল দিনের শেষ সূর্যের রক্তিম আভা তার গমনের পথকে উজ্জ্বল রাঙায়িত করে তুলছে। দূর থেকে কোথাও একটা শঙ্খধ্বনি সুর কানে ভেসে আসতেই ঋষি মাথায় দুহাত ঠেকিয়ে প্রণাম করল। গঙ্গার ঘাটে সিঁড়িতে বসে বসে আরতি দেখছিল অন্তরা। বাবুঘাটে মূল আরতি হলেও এইখানেও ছোটখাটো একটা আরতি হয়। এইসব নিয়ে বেশ ভালোই আছে কলকাতা শহর। দূরে একটা লঞ্চ থেকে উজ্জ্বল আলোর রোশনাইয়ের মধুর ছায়াবিধু জল তরঙ্গের উপর খেলা করছে। মৃদুমন্দ বাতাসের সাথে সাথে মনটাও বেশ ফুরফুরে লাগছে অন্তরা। দুটো হাওয়াই মিঠাই কিনে নিয়ে এলো ঋষি। তার পাশে এসে বসল সে। মেলা দেখতে এসে যে এখানে আরতি দেখতে বসে গেলে, এই নাও অ্যানিভার্সারির গিফট। এই দিনকে দিন এত কিপটে হয়ে যাচ্ছ কেন বলো তো? কোথায় একটা হীরের আংটি দেবে বা একটা সোনার নেকলেস, তা নয় উনি আনলেন হাওয়াই মিঠাই। এই দেখো, সব কিছুর কিন্তু একটা স্থানকাল পাত্র হয়। তুমি তো একটা ক্যাফেতে গিয়ে বলতে পারো না যে আমি একটা এগ চিকেন রোল খাবো লঙ্কা দিয়ে সস ছাড়া। তেমনই গঙ্গার পাড়ে হীরের আংটি, সোনার নেকলেস ঠিক মানাচ্ছে না। তার চেয়ে বরং এই হাওয়াই মিঠাইটাই খাও। ধ্যাত, দেবে না সেটা বলো। ঋষি অন্তরাকে নিজের বাহুবন্ধনে আবিষ্ট করে অত্যন্ত মৃদু স্বরে জিজ্ঞেস করল, আচ্ছা বলো, বেবি আসার পরে তুমি সবার আগে কোথায় যেতে চাও? বেনারস? এই আমার না অনেক দিনের ইচ্ছে জানো, বেনারসের দশাশ্বমেধ ঘাটের আরতি দেখবো। নিয়ে যাবে তো বলো? পাক্কা নিয়ে যাবে? ঋষি কি বলবে বুঝতে পারল না। কয়েক ঘন্টা আগে গোপাল ঠাকুরের বলা কথাটা মনের ভিতর চোরকির মতন বাই বাই করে ঘুরতে থাকলো। ছলো ছলো চোখে সে অন্তরাকে আরো একটু কাছে টেনে তার মাথায় আলতো করে একটা চুমু খেল। তারপর অত্যন্ত মৃদু স্বরে বলল, বেশ, তাই হবে। আমি তোমায় কথা দিচ্ছি তুমি বেনারস যাবে এবং আমার সঙ্গেই যাবে। আরো বেশ কিছুক্ষণ নিজেদের ব্যক্তিগত মুহূর্ত কাটিয়ে তারা এবার মেলায় প্রবেশ করল। গঙ্গার ঘাট জুড়ে ছোট ছোট ছাউনির মতন অনেকগুলো দোকান গজিয়ে উঠেছে। তেলে ভাজা থেকে শুরু করে নানানবিধ খাবার দাবার আরো অন্যান্য জিনিসের দোকান দেওয়া হয়েছে। অন্তরা দেখল হাতের কারুকার্য করা জিনিসের দোকানও রয়েছে সেখানে। একটু উত্তেজিত হয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল সেই মেয়েটাকে, যাকে সে অনলাইনে এতবার দেখেছে, এত জিনিস কিনেছে। মুহূর্তের মধ্যে ঋষির হাত ছাড়িয়ে সে দৌড়তে দৌড়তে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। বিষয়টা আন্দাজ করে ঋষিও সেদিকে ছুটে গেল। রোগা ছিমছাম চেহারা, তবে মুখশ্রী মিষ্টি। কোঁকড়ানো চুলের গোছা আর গোল রিমের চশমা তার মুখমণ্ডলকে আরো নৈসর্গিক সুন্দর করে তুলেছে। অন্তরা বেশ উত্তেজিত হয়ে বলল, এই তুমি তো মিমি না? তোমার পেজ থেকেই তো আমি অনেক জিনিস নিয়েছি। আমায় হয়তো চিনতেও পারো, আমি অন্তরা। অন্তরা নামটা শুনে সামনের মেয়েটার চোখে মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। সেও পাল্টা প্রত্যুত্তরে বলল, ডেইলি কাস্টমারকে কেউ ভুলতে পারে নাকি? তুমি এইখানে স্টল দিয়েছো, তা পেজে আসবে না? আগের সপ্তাহেও দেখলাম লাইভ করনি। অনলাইন তো নতুন জেনারেশনের জন্য। এখানে অনেক নতুন কাস্টমার পাই। একটু আগে একদল ঠাকুমা এসে কত জিনিস কিনে নিয়ে গেল। ওরা তো সোশ্যাল নেটওয়ার্ক সাইট করেন না, তো ভাবলাম মেলার এই 2 সপ্তাহ একটু এই সময় কাস্টমারের জন্য থাক, তাই আর কি লাইভ বন্ধ আছে। আর নেক্সট উইক থেকে আবারও করব। ও বাবা, তাহলে কি আমি আজকে পাবো না? এই মা, কেন পাবে না? বলো কি নেবে? দেখো অনেক অনেক নতুন কালেকশন এসেছে। অন্তরা দেখল বেশ নতুন নতুন কয়েক গোছা ঝুলিয়ে রাখা মুখোশ, শোপিস বা ঝাড়বাতি ধরনের অনেক কিছুই আছে। এগুলো সে সবই নিয়েছে।
এখানে কিছু নতুনত্ব ট্রাই করতে চায় সে। এই কথাটা বলতেই মিমি বলল, রিসেন্ট লকেট বানানোর কাজ শুরু করেছি, একদম প্রপার সিলুয়েট আর্ট। দেখবে? হুম, দেখাও দেখাও না কিরকম। মিমি নিজের কালেকশন থেকে বেশ কিছু লকেটওয়ালা হার এনে দেখালো অন্তরাকে। প্রত্যেকটার বন্ধনই হয় পিতল বা রঙিন দড়ির তৈরি। লকেটগুলো বিভিন্ন রকমের, কোনোটা আদিবাসী সমাজের কোনো বাইসনের মুখের আদর, বা কোনোটা পৌরাণিক লৌকিক দেবদেবীর মুখের আদর। সেগুলো মাটি নয়তো পিতল দিয়ে তৈরি। তবে অন্তরা এদের মধ্যে থেকে পছন্দ করল একটা চকচকে সাদা রং করা মেয়ের মুখের আদলের লকেট। এলোমেলো কোকড়ানো শ্বেত চুলগুলো মাথার দুপাশ থেকে নেমে এসেছে। সমগ্র মুখ জুড়ে একটা শান্ত কোমল ভাবের গ্রেসফুল কসমিক আর্ট ফুটে উঠেছে। অন্তরা জিজ্ঞেস করল, এই মুখটা কিসের আদলে বানানো? এটা একটা গ্রামীণ কালচারের মুখের আদলে বানানো। এখনো আমাদের রাজ্যের অনেক প্রান্তিক গ্রামগুলোয় যাত্রাপালা, লোককথায় নাচ গান হয়। পৌরাণিক গল্পকে বিভিন্ন নাচের আঙ্গিকে মুড়ে পরিবেশন করা হয়। সেখানে বিভিন্ন রকমের মুখোশ তৈরি হয়, আর নৃত্যশিল্পীরা সেগুলো ব্যবহার করেন। সেটারই এরকম এক একটা রেফারেন্স রেখেছি। এই মাথার চুলগুলো কিন্তু আসল মানুষের চুল। সেটা ধরেই অবশ্য বুঝতে পেরেছি। কত করে গো এগুলো? এক একটা 250, আর জোড়া নিলে 400। নাও, দুটো নিয়ে নাও। এটাকে তাহলে অ্যানিভার্সারি গিফট বলতে পারি। মিমি হাসি মুখে দুটো লকেট প্যাক করে দিল। এরপর আলগোছে হয়ে থাকা বাকি জিনিসগুলো জায়গায় গোছাতে গোছাতে মিমি আলস্য ভরা চোখে সেই দম্পতির মেলার ভিড়ে একটু একটু করে চোখের আড়াল হওয়ার দৃশ্য লক্ষ্য করল। আকাশের কালচে তমসা একটু একটু করে নিজের অন্ধকারের গরিমার আঁচ বাড়াতে থাকল। শেষ রাতের দিকে বৃষ্টির তেজটা একটু কমে এসেছিল। বুড়িমার শুকনো ঠোঁট দুটো একবার উল্টিয়ে গেল। চোখ দুটোর পাতা ধীর ধীর করে কেঁপে উঠল। নাকের রোমগুলো শেষ সময়ের গরম বাতাসে মৃদু মন্দ আন্দোলিত হচ্ছে। উপরের ছাদের একটা ফাঁকা অংশ থেকে গাছের পাতা বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা জলবিন্দু সোজা এসে পড়ল বুড়ির ভাঁজ হয়ে যাওয়া ঠোঁটের উপর। আলগোছে সেটাকেই গলায় ঢুকিয়ে নিলেন বুড়িমা। তারপর এক এক করে তার শেষ অস্থিরতা একটু একটু করে স্তব্ধ হয়ে এলো। কাটা ছাগলের মুখ আর তার মুখ, দুজনের স্থির দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল একে অন্যের দিকে। বুড়ি শেষ করতে পারল না তার পুজো। রিক্ত হয়ে ঘটের উপর পড়ে থাকা ডাবটা একটু একটু করে কালচে হয়ে আসতে থাকল। দপ করে হঠাৎই আগুন জ্বলে উঠল ডাবের উপর। সে কি সত্যি আগুন, নাকি আদতে দেবী অসুচির ক্ষোভ? সেটা বোঝা দায়। গ্রামের শেষে বৃষ্টিস্নাত পরিবেশে একাকী কুড়ে ঘরের ভিতর রিক্ত হয়ে পড়ে রইল বুড়িমার অর্ধ উদ্ভিদীয় মানব শরীর। পরের দিন সকালে পোড়ো কুঁড়ে ঘরের অদূরে দাঁড়িয়ে একটা গাছের আড়াল থেকে দেখছিল সেই টাকমাথার ভদ্রমহিলা। মুখের ভিতর অনবরত রাগে কচকচ করে কি যেন চিবিয়ে যাচ্ছে। কয়েকজন লোক ধোঁয়া ওঠা বাড়িটার ভিতর থেকে গাছের শিকড় বাকড় মেশানো বুড়ির দেহটা বের করে আনলো। তারপর বেশ কয়েকজন শিকড় বাকড় সরিয়ে কোনো মতে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক করছিল। ভদ্রমহিলা দেখল যে তারা আদতে ঘেন্না পাচ্ছে, কিন্তু
তবুও কিরকম একটা ভয়ে যেন কাজগুলো করছে। বুড়ির চেহারাটা যেন অদ্ভুতভাবে অনেকটা কুঁকড়ে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে। মাথার একদিকের অর্ধেকের বেশি চুল তো প্রায় উঠে গেছে বলেই মনে হচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকলেও এখান থেকে বুড়ির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। শেষমেশ সবকিছু ছাড়ানো হয়ে গেলে কয়েকজন ছেলে ছোকরা একটা সাদা চাদর এনে ঢেকে দিল তার শরীর। কিছুক্ষণ পর কোথা থেকে পুরোহিত চলে এলো। সে এসে চাল আর ছাইয়ের মণ্ড বানিয়ে একটা কলা পাতার উপর রাখতে শুরু করলো। 5টা মণ্ড বানিয়ে এক এক করে বুড়ির 2 চোখের উপর, গলার উপর, পেটের উপর আর 2 পায়ের হাঁটুর নিচে জোড়া লাগা অংশে রাখলো। তারপর বেশ কয়েকজন লোক মিলে তার সারা শরীরটা ঘি আর দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দিল। পুরোহিত তার চোখের উপর রাখা 2 মণ্ডের উপর 2টো তুলসী পাতা আর ঠোঁটের উপর আরেকটা তুলসী পাতা রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র আওড়ালো। বাকিরাও সকলে হাত জোর করে প্রণাম করল বুড়িকে। এদিকে গাছের আড়ালে লুকিয়ে থাকা মহিলা নাক সিটকিয়ে বিড়বিড় করে বলে উঠল, যখন বেঁচে ছিল তখন লোকগুলো এক ঘরে করে দিয়েছিল, এখন মরে গেছে, এখন সব ওই ভয়ে পুজো করতে বসে গেছে। খেতে কাজ কাম নেই কারোর, আদিক্ষেতা হচ্ছে। তবে ওই বুড়ি তোদের মারছিল রে হতবাগার দল। দূর দূর, আর কত নাটক যে দেখতে হবে কে জানে। ভদ্রমহিলা দেখল পুরোহিত গোছের লোকটা বাড়িটার মূল দরজাটা টেনে হেঁচড়ে বন্ধ করে সেখানে একটা তালা লাগিয়ে দিল। তারপর বাকি লোকগুলো একটা কাঠের শয্যায় বুড়িকে নিয়ে চলে গেল শ্মশানের উদ্দেশ্যে। ভদ্রমহিলা একটু থুতু ফেলে সেই সুযোগে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে দ্রুত কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। বাড়ির সামনের অংশে এখনো বেশ কিছুটা দুধ আর ঘি পড়ে আছে। পা টিপে টিপে দরজার কাছে এগিয়ে গিয়ে দেখল লোহার তালার উপর অনেকগুলো লাল আর হলুদ রঙের সুতো জড়ানো। কোনো মন্ত্রপুত তালা হবে হয়তো। সে খিলখিল করে হাসতে হাসতে ব্যঙ্গ করে বলল, হতবাগার দল এত ভয় পেয়েছে যে তন্তর মন্তর করা তালা লাগিয়ে গেছে বাড়ির দরজায়। বুড়িমা যা করার করে দিয়েছে রে ওলা মুখের দল। এক পাশে একটা গড়াদার পাল্লা ভাঙা জানলা খোলা ছিল। তার উপর আগাছা আর শ্যাওলা নিজেদের রাজধানী বিস্তার করে নিয়েছে একরকম। কোনো মতে সেগুলো 2 হাতে সরিয়ে ভদ্রমহিলা ঘরের ভিতর উঁকি মারল। গতরাতে যেই অবস্থা দেখে গিয়েছিল সে, এখনো সেই একই অবস্থা আছে। নিজের পরনের শাড়ি সামলে কোনো মতে জালনা বেয়ে টপকে ভিতরে এলো সে। উটকো গন্ধে গাটা গুলিয়ে ওঠার জোগাড় প্রায়। ডাবটা কালচে হয়ে ঘটের উপর বসে রয়েছে। তার পাশে রক্ত, পচে যাওয়া চামড়া আর ভেদভেদে মাংস পড়ে আছে অবিন্যস্তভাবে। ছাগলের কাটা মুন্ডটা যতবার দেখছে ঘৃণায় পেট থেকে অন্নপ্রাশনের ভাত উঠে আসছে বলে মনে হলো তার। শুকনো পাতাহীন মরা গাছটা এখনো দাঁড়িয়ে আছে সঙের মতন। সেখানেই বুড়ির কিছু চামড়া এখনো আটকে রয়েছে, আর আটকে রয়েছে। ভদ্রমহিলা গাছের কাণ্ড থেকে 2 বার হাত বুলিয়ে নিতেই তার হাতের মুঠোয় সেটা চলে এলো। এরপর সারা ঘরে তন্ন তন্ন করে কি যেন একটা খুঁজে চলল মহিলা। কোথায় কোথায় গেল? কি
খুঁজছে সেটা হয়তো সে নিজেও জানে না, কিন্তু কপাল করে পেয়ে গেল একটা জিনিস। সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতেই চোখ দুটো উজ্জ্বল বড় বড় হয়ে গেল মহিলার। দ্রুত সেটাকে শাড়ির আঁচলের সাথে বেঁধে নিল। তারপর আবার আগের মতোই জানলা দিয়ে বাইরে বেরিয়ে এলো। একবার আশেপাশে তাকিয়ে দেখল কেউ দেখছে কিনা। না, কেউ দেখেনি। ভালোই হলো, অনেকদিন হলো কাজটা পড়ে রয়েছিল। শ্মশানে আর আলাদা করে যেতে হলো না। আগে এটা গিয়ে দিয়ে আসি, তারপর যা হবার হবে। মনের সুখে শীষ দিতে দিতে মহিলা হেঁটে চলল উল্টো দিকের রাস্তা ধরে। পিছনের বাড়িটা হাঁ করে গিলতে থাকলো মহিলাকে। এক মাথা ভর্তি অভিজ্ঞতা নিয়ে মহিলা শক্ত মুঠোয় ধরে রেখে এগিয়ে চলেছে বুড়িমার সাদা ধপধপে চুলের গোছা। রাতে খাওয়া দাওয়া এখন বাইরের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে ঋষি। যতদিন না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন এইসব জিনিসগুলো একটু বদলাতে হবে এবারে। আগেরবার যা যা প্রিকশন নিতে পারেনি এবছর সে সব নিচ্ছে। তাই বিবাহ বার্ষিকীতেও বাড়ির বানানো সবজি আর রুটি দিয়েই ডিনার করা হবে। কিন্তু অন্তরা এখনো আসছে না কেন? অনু, খেতে আসবে তো নাকি? টেবিলে বেড়ে দিয়েছি খাবার। পাশের ঘর থেকে কোনো সাড়া এলো না। খাবার জায়গা আগে নিচে ছিল, কিন্তু বারবার যাতে সিঁড়ি না ভাঙতে হয় তাই সে রান্নাঘর আর খাবার জায়গা সব উপরে শিফট করে দিয়েছে। কিন্তু অন্তরার কোনো সাড়া শব্দ পাচ্ছে না কেন? পাশের ঘরে গিয়ে ঋষি দেখল ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে আছে অন্তরা। এখনো বাইরের পোশাক পরিবর্তন করেনি। ঋষি কাছে গিয়ে দেখল অন্তরা অবাক হয়ে নিজের মুখটা আয়নায় দেখছে আর আলগোছে হাত বুলিয়ে দিচ্ছে তার সদ্য কিনে আনা সেই লকেটের উপর। দুটো লকেটই গলায় পড়ে আছে এখন সে। ঋষি তার পিছনে এসে দাঁড়ানোয় যে আয়নাতে ঋষিকেও দেখা যাচ্ছে সেটা পর্যন্ত লক্ষ্য করেনি অন্তরা। নিজেকে নিয়ে এতটাই বিভোর যেন কোনো অন্য জগতে সে বিরাজ করছে, যেখানে সে ছাড়া আর কেউ নেই। সম্বিত ফিরল পিছন থেকে ঋষির কণ্ঠে। তা আজ কি সারা রাত নিজেকে দেখেই কাটাবে? তাহলে খাবারটা তুলে রাখছি। ও তুমি কখন এলে গো? খেয়াল করিনি তো। ও বাবা, আমার ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে খাবার গরম করা হয়ে গেছে, আর তুমি এখানেই বসে আছো। দেখো, আমি কতক্ষণ বসেছিলাম ঠিক ঠিক খেয়াল পড়ছে না। আমার মনে হচ্ছিল আয়নার ওপাশ থেকে কেউ যেন আমায় ডাকছে, আমার আমার নাম ধরে ডাকছে। অন্য কোনো সময় হলে এতক্ষণে ঋষি কথাটা হেসে উড়িয়ে দিত, কিন্তু বিকেলে গোপাল ঠাকুর যা বলে গেছেন তারপর থেকে এই সব অস্বাভাবিক জিনিসগুলো কেমন যেন একটু অন্যরকম ঠেকছে ঋষির কাছে। তবে নিজেকে আশ্বস্ত করেই সে বলল, কি মানে কে ডাকছে? জানি না, খুব খ্যাসখ্যাসে আর বুড়িদের মতো গলাটা। ঠিক আছে ঠিক আছে, আপাতত তুমি খেতে এসো। আমার না খুব ক্লান্ত লাগছে, খেতে ইচ্ছে করছে না। তুমি খেয়ে নাও, আমি না একটু শুই বরং। অন্তরা এরপর ঋষির কোনো উত্তরের অপেক্ষা না করেই ম্যাক্সি নিয়ে বাথরুমে চেঞ্জ করতে ঢুকে গেল। এরই মধ্যে ঋষি এসে একবার লকেটগুলো ভালো করে দেখল। না, কোনো অস্বাভাবিক কিছু তো নেই, নিতান্তই সাধারণ দুটো লকেট। তাহলে কি সবটাই অন্তরার মনের ভুল? আপাতত আর কিছু ভাবতে পারল না সে। প্রচণ্ড খিদে পেয়েছে। পাশের ঘরে একাই খাবার খেতে শুরু করলো। এই বিবাহবার্ষিকীটা খুব একটা ভালো গেল না। পরেরটা খুব গ্র্যান্ডভাবে সেলিব্রেট করবে, এমনটা ভাবতে গিয়েই হাতটা মুখের কাছে এসে
থমকে গেল ঋষির। নিজের অজান্তেই ফিসফিসিয়ে বলে উঠল, পরের বছর এই দিনটা জীবনে আসবে তো? খাওয়া দাওয়া শেষ করে ঋষি পাশের ঘরে জানলা দিয়ে একবার অন্তরাকে দেখল। অচৈতন্য অবস্থায় মেয়েটা ঘুমোচ্ছে। রাত প্রায় 11টা বেজে 15 মিনিট হয়ে গেছে। মনের ভিতর একটা দোলাচল অনুভব করছে সে। পড়বে কি করবে না ভাবতে ভাবতে শেষমেশ ফোনের নাম্বারটা ডায়াল করেই দিল। 2.5 বার রিং হওয়ার সাথে সাথে উপাস থেকে গম্ভীর কণ্ঠের আওয়াজটা ভেসে এলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ গুরুদেব, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না না, ওই একটু পড়াশুনো করছিলাম। তো এত রাতে ফোন করছো, এখনই কোনো বিপদ হলো নাকি? সেটা তো বুঝতে পারছি না গুরুদেব। মানে মেলা থেকে ফিরে আসার পর থেকে কিরম যেন অস্বাভাবিক আচরণ করছে। ফোনে বলার মতো বিষয়টা? ঋষি যতটা সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করল গোপাল ঠাকুরকে। ওদিক থেকে বিনা প্রশ্নে সমস্তটা মনোযোগ সহকারে শুনে গোপাল ঠাকুর বললেন, বেশ, আমি কাল সকালে একবার তাকে দেখতে আসব। তাকে আগে ভাগে কিছু জানাবে না এই বিষয়ে। এরপর ঋষিও আর বেশিক্ষণ কথা না বলে ফোনটা কেটে দিল। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। ঘরের ভিতর ঢুকে দেখল অন্তরার শান্ত স্নিগ্ধ মুখটা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। ঋষি পাশে শুয়ে দুবার তার এলো চুলের উপর হাত বুলিয়ে দিল। অজান্তেই কেন কে জানে তার চোখের কোণায় জল টলমল করে উঠল। সময় চলে যাচ্ছে একটু একটু করে ঘড়ির টিকটিক শব্দের সাথে পাল্লা দিয়ে। আজ রাতটা কি হয়েছে কে জানে। কিছুতেই তার দু চোখের পাতা এক হতে চাইছে না। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ মনে হলো ঘরের ভিতর একটা মৃদু শীতলতার আভাস একটু একটু করে ফুটে উঠছে। হালকা কাঁপুনিও দিচ্ছে বলে মনে হলো। আর তার সাথে ভেসে এলো একটা মিষ্টি পাহাড়ি ফুলের গন্ধ। না, খুব তীব্র গন্ধ নয়, অত্যন্ত মৃদু একটা মিষ্টি গন্ধ। ঋষির মনে হলো একটু একটু করে তার নাক মুখ সব একটা মিষ্টি ঝিম ধরানো গন্ধে ভরে উঠছে। দু চোখ জুড়ে অন্ধকার নেমে আসছে একটু একটু করে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাও একটু একটু করে কানে আসা বন্ধ হয়ে গেল। মানুষ স্থির হয়ে গেলেও সময় কিন্তু স্থির হয় না। রাত বাড়ার সাথে সাথে তার অন্ধকার জগতের রহস্য একটু একটু করে বাড়তে শুরু করে। কখনো কখনো অন্ধকার জগতের গভীর থেকে উঠে আসে নানান রকমের অপ্রাসঙ্গিক অপার্থিব শব্দ। সেই অন্ধকারের অতলান্ত গভীর থেকে বেরিয়ে আসা অস্ফুট আওয়াজই কর্ণকুহরে প্রবেশ করল অন্তরার। মা, মারে, আমার বাড়ি আনলি আর কিছু খেতে দিলি না রে মা। বড় খিদে লাগছে রে, কিছু খেতে দে। ঘুমের মধ্যেই একটা চাপা অস্বস্তির রেশ জাঁকিয়ে পেয়ে বসল অন্তরাকে। এপাশ ওপাশ করতে থাকলো সে। আবারও সেই আওয়াজটা কানে এলো। মা, ও মা, হনুমা, আমার যে খুব খিদে পেয়েছে মা। কিছু চাল আর সর্ষে দে না মা। কে কে কে?
ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসলো অন্তরা। বুকটা হাঁফড়ের মতন ওঠানামা করছে তার। একটা অস্বাভাবিক গরম ভাব বোধ হচ্ছে। সারা শরীর জুড়ে দরদর করে ঘাম দিচ্ছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার কেন? ঘরে তো একটা ছোট ডিম লাইট জ্বলে। তাহলে কি লাইটটা আবার কেটে গেল? বড় জল তেষ্টা পেয়েছে তার। হাতড়াতে হাতড়াতে বিছানার পাশের টেবিলে দেশলাই আর মোমবাতি পেয়ে আগুন জ্বালল। খাট থেকে নেমে দরজার দিকে যেতে মাঝ রাস্তায় পড়ে আয়না। সামনে থেকে পেরোতেই পাটা যেন নিজের ইচ্ছার বিরুদ্ধেই থমকে দাঁড়িয়ে পড়ল। কি মনে হতেই সে গলায় হাত দিয়ে দেখল মেলা থেকে কেনা লকেট দুটো গলায় ঝুলছে। এ কি? আহ, আহ, এটা আমার গলায় এলো কি করে? কি করে এলো? কি? তার স্পষ্ট মনে আছে সে ড্রেসিং টেবিলের উপর হাত দুটো খুলে রেখে শুয়েছিল। একটু একটু করে আয়নার দিকে ফিরে তাকালো সে। আবারও সেই একই রকম রিনরিনে অস্ফুট কণ্ঠে আহ্বান শুনতে পেল সে। আর সেই সাথে দেখল আয়নার উপর একটু একটু করে একটা অবয়ব ভেসে উঠছে। একটু কাঁচা সর্ষে আর চাল দিয়ে জামা। অন্তরা দেখল একটা অপার্থিব বৃদ্ধা অবয়বের এলোমেলো উদ্ভিদীয় মুখ আয়নার উপর একটু একটু করে ভেসে উঠছে। না, এখন আর সে স্বপ্ন দেখছে না। ভয়ে কাঠ হয়ে গেছে শরীর। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ঋষিকেও ডাকতে পারছে না সে। এদিকে চোখও সরাতে পারছে না আয়না থেকে। বৃদ্ধা মুখটা সুকৌশলে একটা গা গোলানো হাস্যরত মুখ এনে কি অদ্ভুত একটা মায়াবী টানের আবহে অন্তরাকে আটকে দিয়েছে। ধীরে ধীরে অন্তরা নিজের ক্লান্ত শরীরটা নিয়ে এগিয়ে এলো আয়নার কাছে। অন্ধকার আর মোমবাতির আলোতে একটা অতীব ঘৃণ্য মুখমণ্ডল ফুটে উঠেছে আয়নায়। সব থেকে অবাক করা বিষয় হলো এই মুখের সাথে তার মুখের অনেক মিল রয়েছে। অনেকটা সে বুড়ি হয়ে গিয়ে বোধহয় এরকমই দেখতে হবে। কিন্তু আয়নায় তার এরকম ছবি পড়ছে কেন? নিজের মুখের উপর অস্বস্তিতে হাত বোলালো। না, তার চামড়া তো ঠিকই আছে, কিন্তু আয়নার প্রতিচ্ছবি তাকে নকল করছে না কেন? সামনের মুখটা একটা দগদগে পচে যাওয়া মাংস আর চামড়ার কালচে মিশ্রণ বলেই মনে হচ্ছে। চোখের মণিদ্বয় অস্বাভাবিক রকমের ধূসর ঘোলাটে। মাথার একপাশে চুল প্রায় নেই বললেই চলে, আর অন্য দিকটায় কিছু সাদাটে চুল অবিন্যস্ত ভঙ্গিতে রয়েছে। মুখের উপর জায়গায় জায়গায় সবজে শ্যাওলার ছাতা আর গাছের শিকড়ের আস্তরণ ঢেকে আছে বলে মনে হচ্ছে। দাঁতগুলো কালচে আর পোকায় খাওয়া, আর সমগ্র মুখ জুড়ে সিঁদুরের ছয়লাভ। স্তব্ধ বিস্ফারিত চোখে অন্তরা দেখল বৃদ্ধা ছায়াটা হাসছে, আর তার মুখের ভিতর কষ পড়ছে। আবার আবার সেই কণ্ঠস্বর, মা, ও মা, অনু মা। হাতছানি দিয়ে ডাকতে ডাকতে গা গোলানো অস্বাভাবিক খসখসে আওয়াজটা শরীরের রক্ত শিরা চিড়চিড় করে ভেদ করে ছড়িয়ে পড়ছে সারা শরীরে। অমন করে কি দেখছিস দিদি ভাই? আমায় ঘরে আনলি আর খেতে দিলি না। খুব খিদে পেয়েছে, একটু চাল আর সর্ষে দে।
কথাগুলোর শেষে একটা কাষ্ঠ হাসি আর কাশির শব্দ কানে এলো অন্তরার। পেট থেকে বমি উঠে আসবে বলে মনে হচ্ছিল তার, কিন্তু তাও এইভাবে কতক্ষণ সে নিজেকে স্থির রেখেছিল তার খেয়াল নেই। শরীরটা একটু একটু করে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে বলে মনে হলো। ঋষি 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 বাঁচাও। শরীরের সমস্ত শক্তি দিয়ে দুবার ডাকার চেষ্টা করলো ঋষিকে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। কেউ যেন জোর করে তার কণ্ঠনালী চেপে আঁকড়ে ধরে রেখেছে। আর এত কিছু এদিকে ঘটে যাচ্ছে, অথচ ঋষি কিছুই টের পাচ্ছে না কেন? ধীরে ধীরে ভয়ে ডাল খেতে খেতে গোঁ গোঁ শব্দ করে গোঙাতে গোঙাতে ধপ করে মাটির উপর পড়ে গেল অন্তরা। এক মুহূর্তের মধ্যে হাতের মোমবাতি নিভে গিয়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। বেশ কয়েকবার চেষ্টা করলো সে যেন উঠে গিয়ে ঋষিকে ডেকে এই অলৌকিক বিষয়টা দেখাতে পারে, কিন্তু তার সারা শরীর কাঠের মতন স্তব্ধ হয়ে আছে। নিজের দেহের ভার সহস্র গুণ বেড়ে গেছে বলে অনুভূত হচ্ছে। হাত দিয়ে বারবার মাটির উপর আঘাত করতে শুরু করলো, কিন্তু ঋষি অবিচল, নিস্তেজ এবং শান্ত। একটু একটু করে অন্তরার দুই চোখের পাতা বেয়ে জল গড়িয়ে পড়ল। দেহ নামক অদ্ভুত এই খোলসের ভিতর নিজেকে দম আটকে আসার মতন বলে মনে হচ্ছিল। চেষ্টা করতে করতে একটু পর সে নিজেই ক্লান্ত হয়ে পড়ল। সারা শরীর গরমে ঘামে ভিজে আছে। চোখ থেকে উষ্ণ জলের বিন্দু দুই গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। চোখের পাতা দুটো একটু একটু করে ভারী হয়ে আসছিল। অন্ধকারের মধ্যেও আয়নায় শেষবারের মতন দেখতে পেল পৈশাচিক মুখের দৃশ্যটা। সেই বুড়ি হাসছে। এখনো হাসছে। ওর ওই খলখল হাসির শব্দ কানে আসছে। তারপর একটু একটু করে সম্পূর্ণটা অন্ধকার হয়ে যায় অন্তরার চোখের সামনে। কিন্তু ওই অজ্ঞান অবস্থাতেও হঠাৎই খলখল করে হেসে উঠল অন্তরা। তার চোখ এখনো বন্ধ, কেবল কণ্ঠের ভিতর থেকে শব্দ আসতে শুরু করলো। আগুনে জলে মাংস পড়ে বুড়ি কোঁজে রক্ত, ডাব মাছ আর শিকড় মিলে অসুচির বড় ভক্ত। ঋষি এসবের বিন্দু মাত্র আঁচ করতে পারল না। ধীরে ধীরে একটা দণ্ডের মতন অন্তরার চেহারাটা মাটি থেকে একটু একটু করে উঠে দাঁড়াতে শুরু করল। তার চোখ মুখের ভাষা এখন বদলে গেছে। চোখের মণি ঘোলাটে হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে এখন সে নিজের নতুন চেহারাকে দেখছে। কিনে আনা লকেট দুটো গলায় ঝুলিয়ে নিয়ে একবার ঋষির দিকে ফিরল। অসহায় অচেতন শরীরটা বিছানায় একরকম মরার মতোই পড়ে আছে। মুখ চেপে একবার হেসে আবারও সেই খ্যাসখ্যাসে ভাঙা কণ্ঠে আরো দুই লাইন উচ্চারণ করল অন্তরা।
ঝলসে ওঠে চামড়া, নেই জীবনেতে রুচি, ফাঁকা ঘটে শাক বলি দেয়, নোংরা দেবী অসুচি।